সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল 3 এর সামেটিভ অ্যাসেসমেন্ট বা ফাইনাল পরীক্ষা যারা দিবেন তাদের জন্য আজকের এই মডেল টেস্টটি। এই মডেল টেস্টটি যদি আপনারা ঠিকমতো পড়েন, ফাইনাল পরীক্ষায় অর্থাৎ সামেটিভ অ্যাসেসমেন্টে অবশ্যই ইনশাআল্লাহ মোটামুটি 80 থেকে 90% মার্ক কমন পাবেন। তো আমরা সবাই জানি যে ফাইনাল বা সামেটিভ অ্যাসেসমেন্টে প্রথম যে কোশ্চেনটা থাকে রিটেন টেস্ট থাকে। এই রিটেন টেস্টে প্রথমে ক্যান্ডিডেট নেম অর্থাৎ আপনার নিজের নামটা লিখতে হয়, অ্যাসেসর নেম অর্থাৎ যিনি পরীক্ষা নিতে এসেছে তার নামটা লিখতে হবে, কোর্স নেমটা প্রশ্নে দেওয়া থাকে, যেমন আপনাদের যে পরীক্ষাটা হবে এটা হচ্ছে পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল 3। এরপরে অ্যাসেসমেন্ট সেন্টারটা আপনাকে লিখতে হবে, অর্থাৎ যেখানে বসে আপনি পরীক্ষাটা দিবেন ওই সেন্টারের নাম লিখতে হবে বা ওই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। আপনি যে তারিখে পরীক্ষা দিবেন ডেট অফ অ্যাসেসমেন্ট ওই তারিখটা এখানে লিখবেন। আপনার পরীক্ষাটা যখন শুরু হবে এটা সাধারণত সকাল 9টায় শুরু হয়, তো টাইম অফ অ্যাসেসমেন্ট এখানে সকাল 9টা লিখবেন। এরপরে আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিবে এখানে, এই ইনস্ট্রাকশন গুলো একটু পড়ে নেবেন। এরপরে মাল্টিপল চয়েস কোশ্চেন যেটাকে আমরা এমসিকিউ বলি, এই ধরনের এমসিকিউ আসবে। তো লেভেল 3-তে মোট 20টা এমসিকিউ আসবে এবং 10টা লিখিত প্রশ্ন আসবে। তো চলুন আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। আপনার এই প্রশ্নটা আসতে পারে, যেমন দেখেন 1 নম্বরে বলা হচ্ছে নেগোসিয়েশন বলতে কি বোঝায়। এখানে 4টা অপশন দেওয়া আছে, দেখেন তো কোনটা সঠিক অ্যান্সার হবে। এখানে দেখেন যে আছে ঝরগা, আদেশ, পারস্পরিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত, নির্দেশ মানা। এটা সঠিক আনসার হবে পারস্পরিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত। নেগোসিয়েশনের বাংলা হচ্ছে আলাপ আলোচনা করা। তো আপনি যদি পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন এটাকে বলা হচ্ছে নেগোসিয়েশন। আমরা যদি এই প্রশ্নটার একটু ব্যাখ্যা দেখি, আমি 20টা প্রশ্নের জন্যই ব্যাখ্যা লিখে রাখছি। তো ব্যাখ্যাটা পড়লে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে আপনারা এই ব্যাখ্যা থেকে এবং এই প্রশ্ন থেকে 100-র মধ্যে মোটামুটি 90% অবশ্যই কমন পাবেন ইনশাআল্লাহ। তো আমরা এটার ব্যাখ্যা যদি দেখি, দেখেন সেটা হচ্ছে আলোচনা শুরু করার আগে আমরা যদি কোনো একটা মানুষের সাথে খুব সুন্দর করে হেসে অথবা সৌজন্যমূলক আচরণ বা সম্মান প্রদর্শন করি, তাহলে আমার যে নেগোসিয়েশন বা এই যে সিদ্ধান্ত গ্রহণটা খুব সহজ হয়ে যায়। দেখবেন যে যে কোনো হোটেল রেস্টুরেন্টের রিসিপশনে যে মানুষটা থাকে ইনি সবসময় হাসি মুখে থাকে, আর যেই এখানে আসুক না কেন তাকে হাসি মুখে স্বাগত জানায়। এটা হচ্ছে নেগোসিয়েশন বা আলোচনার অন্যতম একটা ধাপ। আর এখানে যেখানে আপনি নেগোসিয়েশন করবেন এই স্থানটা দেখবেন যে এই ডেস্কটা বা যেখানে কথা বলা হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আরামদায়ক এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে। আপনি নেগোসিয়েশনটা আরো ভালো করার জন্য আপনার সামনে যে থাকবে তাকে একটা চা, কফি অথবা হালকা পানি অথবা নাস্তার অফার করতে পারেন। তাহলে দেখা যাবে যে আপনার নেগোসিয়েশন যেটা আছে বা নেগোসিয়েশনের মাধ্যমে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন এটা আপনার জন্য খুবই সহজ হবে এবং এটা আপনার পক্ষে যাবে। তো আমরা এখান থেকে শিখলাম যে নেগোসিয়েশন বলতে আসলে কি বোঝায়, পারস্পরিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণটা বোঝায়। আমরা আরেকটা প্রশ্ন দেখব, এখানে বলা হচ্ছে কে আপনার সমান পদের অন্য সদস্য যার সঙ্গে আপনি কাজ করেন, অর্থাৎ আপনি যার সাথে কাজ করেন বা আপনার পদেরই যে মানুষটা তাকে কি বলে। এটার সঠিক উত্তরটা কি হবে দেখেন তো, কোচ, প্রতিনিধি, ম্যানেজার না সহকর্মী। এটা অবশ্যই সহকর্মী হবে। তো আমরা এই কোর্স কাকে বলে, প্রতিনিধি কাকে বলে, ম্যানেজার কাকে বলে এটার ব্যাখ্যাটা একটু জেনে নিই। দেখেন এটা হচ্ছে কোর্স হচ্ছে এমন একজন পার্সন যেটা হচ্ছে আপনাকে নির্দেশনা দিবে বা প্রশিক্ষণ দিবে, এটাকে বলা হচ্ছে কোর্স। এটা এরপরে দেখেন সুপারভাইজার এবং ম্যানেজার। সুপারভাইজার এবং ম্যানেজার হচ্ছে আপনি যে কাজটা করবেন সেই কাজের তদারকি করবে এবং আপনাকে দিক নির্দেশনা বা কি বলে এটাকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই ম্যানেজারের একটা ভূমিকা থাকে। এরপরে পেয়ার বা কলিগ, ওই যে যার সাথে আপনি কাজ করেন এটাকে যাকে আমরা সহকর্মী বলি। এই জিনিসগুলো এরা কি করবে, আপনাকে সহযোগিতা এবং সমন্বয়ের ক্ষেত্রে সাহায্য করবে। কিছু ক্ষেত্রে দেখবেন যে এমপ্লয়ি রিপ্রেজেন্টেটিভ থাকে, অর্থাৎ আমরা শ্রমিক ইউনিয়নের প্রধান যেমন একজন থাকে, এই জিনিসটাকে বলা হচ্ছে এমপ্লয় রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ কর্মচারীদের যিনি প্রতিনিধি ওনাকে বলা হচ্ছে এমপ্লয় রিপ্রেজেন্টেটিভ। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যেটা সমান পদের অর্থাৎ একই পদের ব্যক্তি তাকে বলবো হচ্ছে সহকর্মী। এরপরে আর একটা প্রশ্ন আছে, দেখেন এখানে বলা হচ্ছে কন্টেন্ট এবং প্রসেসের মধ্যে পার্থক্য বোঝা কেন জরুরি। অপশন দেওয়া আছে, দেখেন সঠিক উত্তর কোনটা হবে। সেটা হচ্ছে শুধুমাত্র সময় নষ্ট কমানোর জন্য, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য, প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে, আলোচনার বিষয়বস্তু ও পদ্ধতি আলাদাভাবে ম্যানেজ করতে। এটা সঠিক উত্তর হবে আলোচনার বিষয়বস্তু ও পদ্ধতি আলাদাভাবে ম্যানেজ করতে। আমরা এই প্রশ্নটার যদি ব্যাখ্যা দেখি তাহলে দেখেন আপনি যখন নেগোসিয়েশন বা আলোচনা করতে যাবেন তখন কন্টেন্ট হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনি কি নিয়ে আলোচনা করতেছেন, এটাকে বলা হচ্ছে কন্টেন্ট।
যেমন দেখেন, আপনি কাজের দাম নিয়ে আলোচনা করতেছেন, অথবা কাজের শর্ত, অথবা কতটুকু সময় কাজ করবেন, এই জিনিসগুলোকে বলা হচ্ছে কন্টেন্ট। আর প্রসেস হচ্ছে কি, আপনি কিভাবে আলোচনা হচ্ছে বা কিভাবে আলোচনা করবেন, যেমন কথা বলার ধরন, আপনি কিভাবে কথা বলবেন, এটা সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি। সিদ্ধান্ত কি আপনি নেবেন, নাকি আপনার যিনি উপরস্থ কর্মকর্তা আছে উনি নেবেন, এই পরিবেশটা কেমন, এই জিনিসগুলোকে বলা হচ্ছে প্রসেস। তাহলে আমার এই যে কন্টেন্ট এবং প্রসেসের মধ্যে যদি আমি পার্থক্যটা ভালো বুঝি, তাহলে যে কোনো বিষয়ে আমি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবো। এটার জন্য বলা হচ্ছে যে কন্টেন্ট এবং প্রসেসের মধ্যে পার্থক্য বোঝা জরুরি। এটার জন্য সেটা হচ্ছে দুইটা আলাদাভাবে যেন আমরা ম্যানেজ করতে পারি, অর্থাৎ আলোচনার বিষয়বস্তু ও পদ্ধতি আলাদাভাবে ম্যানেজ করার জন্য এই দুইটার পার্থক্য বুঝতে হবে, অর্থাৎ কন্টেন্ট এবং প্রসেসের পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। এই দুইটি আলাদা করে বুঝতে পারলে কি হবে দেখেন, সেটা হচ্ছে আপনার সমস্যা কোথায় হচ্ছে তা পরিষ্কার করতে পারবেন, আপনার কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, এবং আলোচনা থেকে আপনি একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আমরা আরেকটা প্রশ্ন দেখি, এটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশনের প্রধান উপাদান কি। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যখন কাজ করতে যাবেন, ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশনে প্রধান উপাদান কি হিসেবে কাউন্ট হবে, যেমন কালভার্ট, বেডরুম ডিজাইন, রেল ট্র্যাক, মেশিন ফাউন্ডেশন। তাহলে আমার ইন্ডাস্ট্রিয়াল কাজ করতে গেলে অবশ্যই মেশিনের প্রয়োজন বেশি হয়, এটার আনসার হবে মেশিন ফাউন্ডেশন। দেখেন আমি আবারও বলতেছি, ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশনের প্রধান উপাদান হচ্ছে মেশিন ফাউন্ডেশন। এটা যদি আমরা ব্যাখ্যা দেখি, দেখেন আবাসিক নির্মাণ কাজ যখন করতে যাবেন আপনি, রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন, এটাকে বলা হচ্ছে রেসিডেন্সিয়াল। শিল্পক্ষেত্রে যখন করতে যাবেন, এটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন। এই যে শিল্পক্ষেত্রে যেটা যাবেন, এখানে আমার অবশ্যই মেশিনের প্রয়োজনটা বেশি হবে। আবাসিক কাজে যখন যাবেন তখন মেশিনের প্রয়োজনটা থাকবে, কিন্তু এত বেশি থাকবে না, অর্থাৎ প্রধান হবে না। এরপরে সড়ক এবং মহাসড়ক, রোড অথবা হাইওয়েতে যখন আপনি যাবেন, তখন আপনার এক ধরনের মেশিন প্রয়োজন হবে। সেতু কালভার্টের ক্ষেত্রে আলাদা, রেলওয়ের কাজের জন্য আলাদা, অর্থাৎ প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কাজের জন্য আমার ভিন্ন ভিন্ন জিনিসের প্রয়োজন হয়। আমার ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হয় মেশিন ফাউন্ডেশনটা। এরপরে বলা হচ্ছে কাঠের রঙের কাজ করার ক্ষেত্রে সবার পরিবেশে কি করা উচিত। অর্থাৎ আপনি কাঠের রং যখন করতে যাবেন তখন কি করবেন, সেটা হচ্ছে বাতাসহীন জায়গায় করবেন, নাকি ভেজা জায়গায় করবেন, নাকি অন্ধকারে করবেন, না যেখানে বাতাস চলাচল করে এমন জায়গায়। আপনি যেহেতু কাঠে এনামেল রং করবেন, তখন আপনাকে অবশ্যই বাতাস চলাচল করে এরকম একটা জায়গা নির্ধারিত করতে হবে, যেন এই জায়গাতে কোনো টক্সিক না হয়, অর্থাৎ পরিবেশটা যেন দূষিত না হয়। এটার জন্য বাতাস চলাচল করে এমন একটা জায়গায় কাঠের রং করা সবচেয়ে ভালো। আমরা যদি এটার ব্যাখ্যা দেখি, তাহলে দেখেন আমরা যে কোনো কাঠের রং যখন করতে যাব লেভেল 3 অনুযায়ী, তখন আমাদের মূল রংটা থাকবে হচ্ছে এই যে এটা আরএসি রং বলা হয়। তো এই আরএসি রঙের সাথে T6 থিনার মিক্সার করতে হয়। যখন আপনি T6 থিনার মিক্সার করবেন, এখানে একটা গন্ধ বের হবে। আপনি যদি এই বাতাস চলাচল করে এরকম একটা জায়গায় এটা T6 থিনারটা মিক্সার করেন, অথবা কাঠে রং করেন, তাহলে আমার পরিবেশটা ভালো থাকবে, ওটা পরিবেশের সাথে মিশে যাবে, অত ক্ষতি হবে না। কিন্তু বদ্ধ করে করলে আপনার একটা বমি বমি ভাব আসবে, মাথা ব্যথা হবে। এটার জন্য বাতাস চলাচল করে এরকম জায়গায় কাঠে রং করা উচিত। আর কাঠের রং উঠানোর ক্ষেত্রে, অথবা লোহার সারফেসের রং উঠানোর ক্ষেত্রে, পুরাতন রং উঠানোর ক্ষেত্রে আপনারা এই যে পেইন্ট রিমুভার নামে একটা প্রোডাক্ট আছে, এই পেইন্ট রিমুভার প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই পেইন্ট রিমুভার বলেন বা রং বলেন অথবা থিনার বলেন, যে কোনো জিনিস যখন ব্যবহার করবেন, ব্যবহারের পরে এই রঙের ক্যানগুলা খোলার পরে, এখানে দেখেন প্রশ্ন দেওয়া আছে রঙের ক্যান খোলার পর কিভাবে ঢাকতে হবে। এটা অবশ্যই শক্ত করে বন্ধ করে রাখতে হবে। শক্ত করে যদি বন্ধ করে না রাখেন, তাহলে এই যে এনামেল রং বলেন বা পেইন্ট রিমুভার বলেন বা থিনার বলেন, এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। বিশেষ করে থিনার যদি শক্ত করে না লাগান, তাহলে তো ওটা উড়ে শেষ হয়ে যাবে, বাতাসের সাথে মিশে যাবে, কারণ এটা একটা উদ্বায়ী পদার্থ। তার জন্য অবশ্যই এটাকে আপনাকে রঙের ক্যান খোলার পরে শক্ত করে বন্ধ করতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। কাঠের রং করার ক্ষেত্রে আমি যখন স্যান্ডিং করব, স্যান্ডিংটা অবশ্যই যে ফাইবার থাকে ফাইবার অনুযায়ী করব। আপনি এলোমেলো ভাবে যেদিকে সেদিকে যদি টান দেন, তাহলে কাঠের যে ফাইবার গুলা থাকে এটা নষ্ট হয়ে যাবে। আমরা পরবর্তী প্রশ্নতে যাই। পরবর্তী প্রশ্ন বলছে দেখেন, মেটাল সারফেসে ওয়াটার বেস এনামেল পেইন্ট করার পূর্বে প্রাইমার হিসাবে কি ব্যবহার করা হবে। অর্থাৎ লোহাতে আপনি রং করবেন, এই রংটা হবে ওয়াটার বেস। তাহলে লোহার সারফেসে রং করার সময় প্রাইমার হিসাবে কি ব্যবহার করবেন, অবশ্যই আপনাকে রেড অক্সাইড প্রাইমার ব্যবহার করতে হবে। তো আমরা যদি একটু দেখি, এই যে এই প্রোডাক্টটাকে বলা হচ্ছে রেড অক্সাইড প্রাইমার। রেড অক্সাইড প্রাইমার, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখেন রেড অক্সাইড প্রাইমারের সাথে কি মিশ্রণ করতে হয়, এটা তো আমরা সবাই জানি যে রেড অক্সাইড প্রাইমারের সাথে বা অ্যাক্রোর সাথে T6 থিনার মিক্সার করতে হয়। আবার দেখেন বলা হচ্ছে যে
ওয়াটার বেস এনামেল পেইন্ট করবেন মেটাল সারফেস অর্থাৎ লোহার সারফেসে। লোহার সারফেসে ওয়াটার বেস এনামেল পেইন্ট করতে গেলে আপনাকে এই যে ব্রিদিজি এনামেল যেটা আছে এই ব্রিদিজি এনামেল পেইন্টটা প্রয়োগ করতে হবে। এই ব্রিদিজি এনামেলের সাথে কতটুকু পানি মিক্সার করবেন আপনি? 10 থেকে 15% পানি দিতে হবে। এটা যদিও এনামেল পেইন্ট কিন্তু এটা ওয়াটার বেস অর্থাৎ থিনার না দিয়ে পানি দিবেন। আর এটার প্রাইমার যেটা আছে অ্যান্টিকরসিভ রেড অক্সাইড এটার সাথে অবশ্যই T6 থিনার দিতে হবে। আর যদি সারফেসে মরিচা থাকে তাহলে মরিচা ওঠানোর জন্য কি ব্যবহার করতে হবে? এই যে এই প্রোডাক্টটা রাস্ট ব্লাস্টার। রাস্ট ব্লাস্টার যদি এইভাবে ব্রাশ দিয়ে লাগাই দেন আপনি তাহলে খুব সুন্দরভাবে এই মরিচাগুলো উঠে চলে আসবে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়াটার বেস এনামেল পেইন্ট প্রয়োগ করার সময় নিম্নে বর্ণিত কোন টুলস ব্যবহার করা হয়? তাহলে ওয়াটার বেস এনামেল পেইন্ট মানে কি আমরা দেখলাম? ওয়াটার বেস এনামেল পেইন্ট মানে আমরা দেখলাম হচ্ছে এই যে ব্রিথ ইজি এনামেল। তাহলে ব্রিথ ইজি এনামেল আপনি স্প্রেও করতে পারবেন, ব্রাশ দিয়েও করতে পারবেন, রোলার দিয়েও করতে পারবেন। সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে ব্রাশ এবং রোলার ওয়াটার বেসের ক্ষেত্রে। স্প্রেও আপনি খুব সুন্দর করে করতে পারবেন। আর এই রঙের সাথে পানি মিক্সার করতে হবে, অর্থাৎ ওয়াটার বেস মানে পানি মিশ্রিত কোনো একটা রং। তাহলে এটার উত্তর হবে কি? ওয়াটার বেস এনামেল পেইন্ট আপনি স্প্রে দিয়েও করতে পারবেন, অর্থাৎ স্প্রেও করতে পারবেন, ব্রাশ দিয়েও করতে পারবেন, রোলার দিয়েও করতে পারবেন। আমরা এই পর্যায়ে দেখবো হচ্ছে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে রুফিং কম্পাউন্ড কোন টুলস দিয়ে প্রয়োগ করা হয়? রুফিং কম্পাউন্ড মানে ছাদে যে রংটা প্রয়োগ করেন, এটা আপনি ব্রাশ দিয়েও করতে পারবেন, রোলার দিয়েও করতে পারবেন। এটার সঠিক উত্তর হবে ক ও খ উভয়। আমরা যদি এটার ব্যাখ্যা দেখি, এই যে এই রংটাকে বলা হচ্ছে রুফিং কম্পাউন্ড। তাহলে এই রুফিং কম্পাউন্ড আপনি কোথায় প্রয়োগ করেন সাধারণত? এটা সাধারণত বাড়ির ছাদে প্রয়োগ করা হয়। ছাদ মানে হচ্ছে কংক্রিটের সারফেসে। আমি আবারও বলতেছি, দেখেন রুফিং কম্পাউন্ড হচ্ছে কংক্রিটের যে সারফেস আছে বা অ্যাসফল্টেড যে ছাদগুলো আছে এই ছাদে অথবা কংক্রিটের সারফেসে আপনি এই রুফিং কম্পাউন্ডটা ব্যবহার করতে পারবেন। আপনার পরীক্ষাতে আসতে পারে যে রুফিং কম্পাউন্ডের বৈশিষ্ট্য লেখো, তাহলে আপনি কি কি লিখবেন? বৈশিষ্ট্য বা সুবিধা হচ্ছে টপ ফ্লোরে 3°C তাপমাত্রা কমাবে, সারফেসে 90% সৌরশক্তি তাপ নির্গত করবে এবং সৌরশক্তির 80% প্রতিফলিত করবে এবং পানি প্রতিরোধে অনন্য গুণ সম্পন্ন, চমৎকার ক্ষার এবং নোনা প্রতিরোধী। ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড মূলত যদি ছাদে প্রয়োগ করেন তাহলে ছাদের নিচের যে রুমটা থাকে এই রুমের তাপমাত্রা কমাবে, সেই সাথে সাথে আপনার এই যে পানির যে সমস্যা থাকে অর্থাৎ শ্যাওলা ছত্রাক হয়ে থাকে বা ছাদ দিয়ে নিচে পানি চুয়ায় চুয়ায় পড়ে এই ধরনের সমস্যা থেকে আপনি সুরক্ষা পাবেন। এটাই হচ্ছে রুফিং কম্পাউন্ডের বৈশিষ্ট্য। তাহলে রুফিং কম্পাউন্ড কংক্রিট সারফেস এবং অ্যাসফল্টেড ছাদে প্রয়োগ করা যাবে, এটা ব্রাশ রোলার দুইটা দিয়েই প্রয়োগ করা যাবে। এরপরে বলা হচ্ছে দেখেন রঙের ব্রাশ ব্যবহারের পর কি করতে হয়? আপনি যে ব্রাশ দিয়ে রং করবেন এই ব্রাশ ব্যবহার করার পরে অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, অর্থাৎ পরিষ্কার করে রাখতে হবে। শুধু যে ব্রাশ বিষয়টা এরকম না, আমরা রঙের কাজে দেখেন এই যে ব্রাশ, রোলার, স্প্যাচুলা, স্ক্র্যাপার, পার্টি নাইফ, মিক্সিং স্টিক, হাতুড়ি, ঝামা পাথর, তারপরে বলে কি তারের ব্রাশ, তারপর ন্যাকড়া বা জুট কাপড় বা মার্কিন কাপড় বলি, স্ক্রুড্রাইভার, এই যত জিনিসগুলা দেখতেছি সবগুলাই যেটাই ব্যবহার করি না কেন কাজ শেষে আমাকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, অর্থাৎ রঙের ব্রাশ ব্যবহারের পরে আমাকে পরিষ্কার করে রাখতে হবে। আমরা আরেকটা প্রশ্ন যদি দেখি, দেখেন বলছে পেইন্টিং কাজে মার্কিন ক্লথ, এই যে এই জিনিসগুলা এটা হচ্ছে আরো পাতলা হয়, এই মার্কিন ক্লথ ব্যবহার করা হয় কেন? তাহলে পেইন্টিং কাজে মার্কিন ক্লথ ব্যবহার করা হয় আলগা ধুলাবালি পরিষ্কার করার জন্য, রং ছাকার জন্য, পেইন্ট করার জন্য, অর্থাৎ এখানে সব কাজে আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ পেইন্টিং কাজে মার্কিন ক্লথ ধুলাবালি পরিষ্কার করার জন্য ব্যবহার হবে, রং ছাকার জন্য ব্যবহার করা হবে, আবার যখন আপনারা এনামেল পেইন্ট করেন অর্থাৎ এনামেল পেইন্ট করার সময় এই মার্কিন কাপড়গুলা ব্যবহার করা হয়। আমাদের এখানে এরকম প্রশ্ন আসতে পারে যে মার্কিন কাপড় বা মার্কিন ক্লথের দুইটা ব্যবহার লেখো, তাহলে আমরা বলবো যে আলগা ধুলাবালি পরিষ্কার করার জন্য, পেইন্ট করার জন্য অথবা রং ছাকার জন্য। বলতে পারে তারের ব্রাশের দুইটা ব্যবহার করো, তাহলে তারের ব্রাশের যদি দুইটা ব্যবহার লিখতে বলে তখন আমরা লিখবো যে পুরাতন শ্যাওলা ছত্রাক পরিষ্কার করার জন্য বা আনওয়ান্টেড যে জিনিসগুলো আছে এগুলা পরিষ্কার করার জন্য। আমাদের আসতে পারে ফ্লাওয়ার বুমের ব্যবহার কি? ফ্লাওয়ার বুম কখন ব্যবহার করব? পাট্টি করার পরে, পাট্টি স্যান্ডিং করার পরে এই যে আলগা ধুলাবালি থাকে এই আলগা ধুলাবালি পরিষ্কার করার ক্ষেত্রেও আমরা এই যে ফ্লাওয়ার বুম, আমরা অনেক সময় এটা ভুল করে ফেলি আর পরীক্ষাতে আসে যে ফ্লাওয়ার বুমের ব্যবহার লিখুন, তখন আমরা বুঝতে পারি না যে ফ্লাওয়ার বুমটা কি। ফ্লাওয়ার বুম মানে হচ্ছে ফুলের ঝাড়ু। তাহলে ফুলের ঝাড়ু কেন ব্যবহার করেন আপনি? পাটটি স্যান্ডিং করার পর আলগা ধুলাবালি পরিষ্কার করার জন্য। আমি আবারও বলতেছি, এটা দেখেন ফ্লাওয়ার বুম ব্যবহার করা হয় আলগা ধুলাবালি পরিষ্কার করার জন্য, সাধারণত পাটটি স্যান্ডিং করার পরে এটা ব্যবহার করা হয়।
এরপরে পাট্টি নাইফের ব্যবহার যদি আসে, বলবেন যে পাট্টি নাইফ দিয়ে পাট্টি করা হয়, মিক্সিং স্টিক দিয়ে রং মিক্সার করা হয়। এই জিনিসগুলো আমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমি লাস্টে আবার বলতেছি, ফ্লাওয়ার বুম। ফ্লাওয়ার বুমের ব্যবহার কি? আলগা ধুলাবালি পরিষ্কার করা, স্যান্ডিং করার পরে। আপনাদের একটা অঙ্ক আসবে পরীক্ষাতে অবশ্যই। এই অঙ্কটা এই ধরনের আসতে পারে, যেমন দেখেন, একটি জানালার দৈর্ঘ্য 6 ফুট আর প্রস্থ 4 ফুট 5 ইঞ্চি হলে জানালার মোট ক্ষেত্রফল কত? তাহলে আমার এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে হবে। তো প্রস্থর ক্ষেত্রে দেখেন ফুট এবং ইঞ্চি দুইটাতে দেওয়া আছে, তাহলে এই ফুট এবং ইঞ্চিকে আমাদের ফুটে নিতে হবে। তাহলে এই 5 ইঞ্চি সমান সমান আমরা জানি হচ্ছে 0.42 ফুট। তাহলে আমরা যদি 6 গুণন 4 দশমিক কত দিই, আমরা 4.42 দিই, তাহলে আমাদের এটার অ্যান্সার আসবে 26.5। এই জাতীয় যে অঙ্কগুলো আছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এইভাবে এই অঙ্কগুলো অবশ্যই বের করে ফেলবেন। তাহলে আমরা যদি এটার একটু ব্যাখ্যা দেখি, দেখেন এখানে আর একটা প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, এটা হচ্ছে কত সুতোয় 1 ইঞ্চি হয়? আমরা জানি 8 সুতায় 1 ইঞ্চি হয়। আবার এই প্রশ্নও দিতে পারে যে কত ইঞ্চিতে 1 গজ হয়? তখন আপনি বলবেন 36 ইঞ্চিতে 1 গজ হয়। এই যে এটা হচ্ছে আমার সেই মেজারিং টেপ বা মেজারমেন্ট করার জন্য এটা আমরা ব্যবহার করি। এখান থেকে দেখেন, এখান থেকে যদি আমি এই পর্যন্ত আসি, তাহলে এটা হচ্ছে 1 ইঞ্চি, এখান থেকে এটা হচ্ছে 2 ইঞ্চি। আমরা যদি নিচে দেখি, দেখেন 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এগুলা দেওয়া আছে। আবার এই যে ছোট ছোট যে দাগগুলা দেখতেছেন, এগুলাকে বলা হচ্ছে মিলিমিটার। তাহলে মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, এই জিনিসগুলো আমাদের এখান থেকে একদম ক্লিয়ার করে জানতে হবে। আবার এখানে দেখেন, এই যে এখান থেকে এখান পর্যন্ত আমরা 1 ইঞ্চি বলতেছি না, তাহলে 1 ইঞ্চি মানে হচ্ছে কি 8 সুতা। এই জিনিসটা একটু মুখস্থ করার চেষ্টা করবেন। এই যে এটা 1 সুতায় কত ইঞ্চি হয়, এটা বলবেন যে 8 সুতোয় 1 ইঞ্চি হয়। অর্থাৎ কত সুতোয় 1 ইঞ্চি? 8 সুতোয় 1 ইঞ্চি। কত ইঞ্চিতে 1 গজ? 36 ইঞ্চিতে 1 গজ। আর এই প্রশ্নটার উত্তর হচ্ছে কি 26.5 আসবে। এরপরে বলতেছে, দেখেন ওয়াল পাট্টি প্রয়োগের সুবিধা কি? তাহলে আমার ওয়াল পাট্টি হোক অথবা যে কোনো পাট্টি হোক, পাট্টি প্রয়োগের অন্যতম সুবিধা হচ্ছে আমার সারফেসকে স্মুথ করবে, অর্থাৎ অনেক সুন্দর একদম স্মুথ একটা ভাব নিয়ে আসবে, রঙের কাভারেজ বাড়াবে, তারপরে টপ কোটের সাথে একটা বন্ডিং সৃষ্টি করবে, এবং লাস্টে দেওয়া আছে দেখেন উপরের সবগুলো, আমার এই যে 3টা কাজ দেওয়া আছে, এই 3টা কাজই হচ্ছে পাট্টির কাজ। তাহলে ওয়াল পাট্টির সুবিধা কি? ওয়াল পাট্টির সুবিধা হচ্ছে উপরের সবগুলো। আমরা যদি দেখি, এই যে যতগুলা পাট্টি দেখতেছেন, সবগুলা পাট্টি আমার এই যে সারফেসকে স্মুথ করবে, টপ কোটের সাথে বন্ডিং বৃদ্ধি করবে, রঙের কাভারেজ বাড়াবে। তবে এখানে একটু আপনাদের লক্ষ্য রাখতে হবে, এই যে অল পারপাস পাট্টিটা যেটা আছে, এটা হচ্ছে পাউডার ফরম্যাটে থাকে। তাহলে এই পাউডার ফরম্যাটে পাট্টি যেটা আছে, এইটার সাথে আপনাকে 2:1 পরিমাণে পানি দিয়ে এই পাট্টিটা রেডি করতে হয়। এই অল পারপাস পাট্টিটা সাধারণত একদম নতুন সারফেসে ব্যবহার করতে হয়, পুরাতন সারফেসে অল পারপাস পাট্টি ব্যবহার করা যাবে না। আর এখানে আরেকটা স্পেশাল পাট্টি দেওয়া আছে, দেখেন হাই বিল পাট্টি। আমার সারফেসে যদি ড্যাম্পের সমস্যা হয়, লবণের সমস্যা হয়, ক্ষারের সমস্যা হয়, বা আমাদের সারফেসে যদি দেখা যাচ্ছে হেয়ার লাইন ক্র্যাক থাকে, তখন আপনি যদি এই হাই বিল পাট্টিটা ব্যবহার করেন, তাহলে আপনি ড্যাম্প থেকে, লবণাক্ততা থেকে, বা অ্যালকালি থেকে, বা হেয়ার লাইন ক্র্যাক থেকে সুরক্ষা পাবেন। তাহলে আমার এই যে 4টা পাট্টি দেওয়া আছে, 4টা পাট্টির ব্যাখ্যাটা একটু পড়ে নেবেন। এরপরে চমৎকার আরেকটি প্রশ্ন, এটাকে বলা হচ্ছে রং করার সময় কি ধরনের হ্যাজার্ড তৈরি হয়? রং করার সময় সাধারণত যখন রং করবেন, এই রংটা হচ্ছে কেমিক্যাল, তাহলে এই কেমিক্যাল আপনার শরীরে লেগে যেতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। তাহলে রং করার সময় সাধারণত কেমিক্যাল হ্যাজার্ড সৃষ্টি হয়। আমরা যদি এটা একটু ব্যাখ্যা দেখি, তাহলে দেখেন এই যে রং, এই রংটা যখন আপনি ব্যবহার করবেন, ব্যবহার করার ক্ষেত্রে এটা আপনার চোখে মুখে বা গায়ে কোনো জায়গায় ছিটে পড়তে পারে। তাহলে এখান থেকে যে হ্যাজার্ডটা হবে, এটা হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। এরপরে দেখেন আপনি মইয়ে উঠে কাজ করেন অনেক সময়, তাহলে এই মইটা যদি ভেঙে নিচের দিকে পড়ে যান, অথবা যে আপনার স্ক্যাফোল্ডিং বলি আমরা, স্ক্যাফোল্ডিংটা ভেঙে যদি পড়ে যান, তাহলে যে হ্যাজার্ডটা হয় এটাকে বলা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। এরপরে দেখেন আপনি কোন একটা জায়গায় বসে কাজ করতেছেন, অথবা দেখা যাচ্ছে আপনি কি বলে দাঁড়ায় রং করতেছেন, অথবা বিভিন্ন ভাবে কাজ করছেন, এটা যদি আপনি এই যে এরকম আনইজি ভাবে বসে থাকেন, তাহলে এখানে যে হ্যাজার্ডটা তৈরি হয়, আপনার গা হাত পায়ের মধ্যে যে ব্যথাটা তৈরি হয়, এটাকে বলা হয় আর্গোনমিক্যাল হ্যাজার্ড। তাহলে আমার এইভাবে বসা যাবে না, আমাকে স্ট্রেট কাট বসে বা স্ট্রেট কাট হয়ে কাজ করতে হবে। এই জিনিসগুলোকে বলা হচ্ছে আর্গোনমিক্যাল হ্যাজার্ড। আরো এক ধরনের হ্যাজার্ড আছে, এটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। কোন একটা জিনিসের মধ্যে যদি ফাঙ্গাস অথবা ব্যাকটেরিয়া গ্রো করে, তাহলে এখান থেকে যে হ্যাজার্ড বা ক্ষতির সম্ভাবনা হয়, এটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড।
তাহলে আপনারা এই 4টা হ্যাজার্ড একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। এবার বলা হচ্ছে দেখেন, প্লাস্টার করা দেওয়ালে রং করার আগে কোন কাজটি প্রথমে করতে হয়? দেওয়ালের ধুলা এবং ময়লা পরিষ্কার করা, রং লাগানো, পলিশ করা, এনামেল পেইন্ট করা। এখানে দেখেন এটার আনসার হবে হচ্ছে দেওয়ালের ধুলা এবং ময়লা পরিষ্কার করা। রং তো আপনি একদম লাস্টে লাগাবেন। পলিশ করা যেটা সেটা হচ্ছে রং করার পরে যদি আপনি অনেক বেশি স্মুথ ফিনিশ চান তখন আপনি পলিশ করবেন, এটাও একদম শেষের কাজ। এনামেল পেইন্ট করা এটাও একটা টপ কোট, এটাও শেষের কাজ। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে দেওয়ালের ধুলো এবং ময়লা পরিষ্কার করতে হবে। আমরা যদি এখানে দেখি দেখেন, সেটা হচ্ছে আমার একদম রং করার ক্ষেত্রে প্রথমে সারফেসকে ধুইতে হবে, তারপরে স্ক্র্যাপিং করতে হবে, তাহলে দেওয়ালে যদি ছোটখাটো গর্ত থাকে এটাকে ক্র্যাক ফিলিং করতে হবে, এরপর আপনি স্যান্ডিং করবেন। তো এই যে প্রসেস গুলো আছে প্রত্যেকটা প্রসেস শেষে দেওয়ালে যে আলগা ধুলাবালি গুলা হবে বা ময়লা হবে এগুলো পরিষ্কার করতে হবে, তারপর আপনি সিলার পার্টি টপ কোট করবেন। তাহলে আমাদের এটার আনসার হচ্ছে কি দেওয়ালের ধুলা এবং ময়লা পরিষ্কার করতে হবে, এটাই হচ্ছে রঙের কাজের প্রথম ধাপ। আরেকটা প্রশ্ন দেখেন, বলছে রং করার আগে সারফেসে স্যান্ডিং করার মূল কারণ কি? স্যান্ডিং করতে হবে কেন? স্যান্ডিং করার কারণ হচ্ছে দেখেন প্রাইমার আটকাতে বাধা দেওয়া, রং শুকাতে সাহায্য করা, দেওয়ালের উঁচু নিচু জায়গাগুলো সমান করা, দেওয়ালের শক্তি বাড়ানো। তাহলে আমি স্যান্ডিং করে কি করব? দেওয়ালের যে উঁচু নিচু জায়গাগুলো আছে এই জায়গাগুলো খুব সুন্দর করে সমান করে নিব বা স্মুথ করে নিব, এটাই হচ্ছে স্যান্ডিং এর মূল উদ্দেশ্য। তাহলে আমরা একটু যদি দেখি তাহলে দেখেন, বলছে সারফেস প্রস্তুতিতে কোনরূপ ত্রুটি থাকলে 80% রং নষ্ট হয়ে যায়। আমার দেওয়ালে যদি উঁচু নিচু থাকে, কোথাও যদি গর্ত থাকে, তাহলে আমার এই রংগুলা কি হবে? এই রংগুলা হচ্ছে ঠিক মতো সারফেসে লাগবে না বা রঙের পরিমাণ বেশি লাগবে। যদি ধুলাবালি থাকে তাহলে এই ধুলাবালির কারণে রংটা আমার নষ্ট হয়ে যাবে, এই কথাটাই বলা হচ্ছে এখানে। এরপরে দেখেন বলছে যে যদি ধুলাবালি গুলা পরিষ্কার না করেন, উঁচু নিচু গুলা যদি সমান না করেন, তাহলে কি হইতে পারে? সেটা হচ্ছে এই পরবর্তী যে রংটা করবেন অর্থাৎ টপ কোট করবেন অথবা পার্টি করবেন অথবা যে কোনো জিনিস করেন, একটার সাথে আরেকটার বন্ডিংটা ভালো মতো হবে না। এর জন্য আমার দেওয়ালের উঁচু নিচু জায়গাগুলো ঘষে বা স্যান্ডিং করে পরিষ্কার করতে হবে এবং এটাকে স্মুথ করে নিতে হবে। এখানে বলছে দেখেন পিপি এর মধ্যে কোনটি কেমিক্যাল প্রোটেকশন দেয়? কেমিক্যাল প্রোটেকশন মানে যেগুলো হচ্ছে কেমিক্যাল আছে, কেমিক্যাল থেকে আপনাকে সুরক্ষা দিবে। এখানে দেওয়া আছে দেখেন মাস্ক, মাস্ক হচ্ছে আমাকে এই কেমিক্যাল প্রোটেকশনটা দিবে। রিফ্লেকটিভ জ্যাকেট, এটা যখন আমরা উঁচুতে উঠে কাজ করব তখন এটা আমাকে নিজের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য এটা ব্যবহার করা হবে। হেলমেট হচ্ছে মাথা সুরক্ষা দিবে, শু হচ্ছে পায়ের সুরক্ষা দিবে। আমরা যদি এটার একটু ব্যাখ্যা দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে দেখেন পিপি মানে হচ্ছে কি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, এটা আমাদের পরীক্ষাতে আসতে পারে। তারপরে আছে ওস, ও এস এইচ, ওস মানে হচ্ছে অকুপেশনাল সেফটি এবং হেলথ। এরপরে ও এইচ এস, এটা হচ্ছে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি। আমরা এখানে যদি কিছু পিপি দেখি, পিপি এর মধ্যে দেওয়া আছে কি দেখেন, এটা হচ্ছে গ্যাস মাস্ক, এটা হচ্ছে আমার কেমিক্যাল প্রোটেকশন দিবে, এই মাস্কটা কেমিক্যাল প্রোটেকশন দিবে। এটা হচ্ছে আমার পুরো শরীরকে সুরক্ষা দিবে। তারপরে এটা চোখকে সুরক্ষা দিবে, এটা হাতকে সুরক্ষা দিবে, এটা পাকে সুরক্ষা দিবে অর্থাৎ সেফটি শু। ইয়ার প্লাগ যেটা আছে এটা কানকে সুরক্ষা দিবে অতিরিক্ত শব্দ থেকে। সান ব্লক যেটা আছে এটা অতিরিক্ত রোদে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা যদি এই ক্রিমটা ব্যবহার করেন তাহলে আপনার অ্যালার্জির সমস্যাটা হবে না। এটা ঝুলে উঠে কাজ করার ক্ষেত্রে আমরা হার্নেস ব্যবহার করি বা সেফটি বেল্ট ব্যবহার করি। এই হেলমেটটা আমার মাথার সুরক্ষা দিবে। গ্যাস ডিটেক্টর কোনো একটা জায়গায় ক্ষতিকর কোনো কেমিক্যাল আছে নাকি এটা নিশ্চিত করবে হচ্ছে গ্যাস ডিটেক্টর। এই হচ্ছে ফুল আমাদের অংশ। একটা মানুষ যখন এই প্রত্যেকটা জিনিস ব্যবহার করবে তখন তাকে এরকম দেখাবে, অর্থাৎ ফুল পিপি মেনটেন করে আমাদের রঙের যে কোনো কাজ করা সবচেয়ে উত্তম। আমরা আর একটা চমৎকার প্রশ্ন দেখব, এটাকে বলা হচ্ছে রোড মার্কিং এর ডিউরেবিলিটি নির্ভর করে কোনটির উপর? ডিউরেবিলিটি মানে রোড মার্কিং পেইন্ট সবচেয়ে বেশি দিন যাবে বা দীর্ঘস্থায়ী হবে কোনটির উপরে? এটা হচ্ছে পেইন্টের কোয়ালিটি, আপনি কোন ধরনের পেইন্ট ব্যবহার করতেছেন, আর এটা সারফেস প্রিপারেশনের উপর নির্ভর করবে। তাহলে আমি যদি পেইন্ট ভালো মানের পেইন্ট ব্যবহার করি এবং সারফেসটা খুব সুন্দর করে মানে রেডি করি বা প্রস্তুত করি, তাহলে আমার রোড মার্কিং পেইন্টের ডিউরেবিলিটিটা অনেক দিন থাকবে। এটা যদি আমরা ব্যাখ্যা দেখি তাহলে দেখেন এই যে রোড মার্কিং পেইন্টটা যখন করা হয় রাস্তাতে প্রচুর পরিমাণে ঘর্ষণ লাগে, রোদ বৃষ্টি অনেক কিছু থাকে। তাহলে আমি ভালো কোয়ালিটির পেইন্ট যদি ব্যবহার না করি আর এই সারফেসটা যদি আমি খুব সুন্দর করে রেডি না করি তাহলে আমার এই রোড মার্কিং পেইন্টটা বেশি দিন টিকবে না। এটার জন্য বলা হচ্ছে রোড মার্কিং পেইন্টের ডিউরেবিলিটি নির্ভর করবে পেইন্টের কোয়ালিটি এবং সারফেস প্রিপারেশনের উপর। এরপরে বলা হচ্ছে দেখেন রোড মার্কিং এর জন্য বেশি ব্যবহৃত রং কোনটি?
তাহলে রোড মার্কিং এর জন্য সবচেয়ে বেশি যে রংটা ব্যবহার করে এই রংটার নাম হচ্ছে থার্মোপ্লাস্টিক রং। আমি আবার বলছি, দেখেন, থার্মোপ্লাস্টিক রং। আপনি ইপক্সি পেইন্ট বলেন, অ্যাক্রিলিক পেইন্ট বলেন বা সিনথেটিক পেইন্ট বলেন, এগুলো নেয় না। এটার মধ্যে রোড মার্কিং এর জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় থার্মোপ্লাস্টিক। আমরা যদি একটু ব্যাখ্যা দেখি, বলা হচ্ছে, দেখেন, থার্মোপ্লাস্টিক রোড মার্কিং এর জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়, কারণ এটা হচ্ছে খুব দীর্ঘস্থায়ী হবে, রাতে আলো প্রতিফলন করবে, গাড়ির চাপ এবং ঘর্ষণ সহ্য করতে পারবে, রোদ বৃষ্টিতে এটা নষ্ট হবে না এবং দ্রুত শক্ত হয়ে যাবে বা শুকায় যাবে। এখানে যে অন্য অপশন গুলো দেওয়া আছে, ইপক্সি পেইন্ট প্রথমে যেটা দেওয়া আছে, এটা বেশি ব্যবহার হয় হচ্ছে ফ্যাক্টরিতে বা ইনডোর ফ্লোরে, অর্থাৎ ইপক্সি পেইন্ট ফ্লোরে ব্যবহার করা হয়। অ্যাক্রিলিক পেইন্ট, এই যে অ্যাক্রিলিক পেইন্ট যেটা দেওয়া আছে, এটা হচ্ছে স্বল্প স্থায়ী, অস্থায়ী মার্কিং এর ক্ষেত্রে। নরমালি যদি আপনি একটা মার্কিং করতে চান, কিছুদিন, দু একদিন গেলে বা মোটামুটি 1 মাস 2 মাস বা 6 মাস গেলেই হবে, তখন আপনি অ্যাক্রিলিক পেইন্ট ব্যবহার করতে পারেন। সিনথেটিক পেইন্ট যেগুলো দেওয়া আছে, এটা তো সাধারণ আমাদের সিনথেটিক এনামেল পেইন্ট যেটা আছে, এটা রোডে যদি ব্যবহার করেন, এটা আপনার সাথে সাথে উঠে যাবে, অর্থাৎ আপনি 1 মাসের মধ্যে দেখবেন যে এটা সিনথেটিক পেইন্ট আর নাই। তাহলে রোড মার্কিং এর জন্য বেশি ব্যবহৃত পেইন্টের নাম হচ্ছে কি আমাদের থার্মোপ্লাস্টিক পেইন্ট। থার্মোপ্লাস্টিক পেইন্টটা উচ্চ তাপমাত্রায় ব্যবহার করা হয় সাধারণত। আমাদের আরো একটি প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ভিওসি বলতে কি বুঝো? ভিওসি মানে কি? ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড। ভিওসির পুনরূপ কি? ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড। আমাদের এই যে বিডিজি যে রংটা আছে, এটা হচ্ছে ভিওসি ফ্রি বা লো ভিওসির একটা রং। এই রংটার মধ্যে ভিওসির পরিমাণ খুবই কম। এটা হচ্ছে একদম ইকো ফ্রেন্ড বা পরিবেশ বান্ধব একটা রং। এটাকে বলা হচ্ছে ভিওসি, অর্থাৎ ভিওসি ফ্রি রং বা ভিওসি কম থাকা একটা রং। এটা ভিওসি মানে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড। একদম লাস্ট এমসিকিউ যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে ডাই টাইম না মানলে কি কি সমস্যা হতে পারে? ডাই টাইম মানে শুকানোর জন্য যদি আপনি পর্যাপ্ত সময় না দেন, তাহলে কি কি সমস্যার সম্মুখীন হবে? এখানে দেখেন বলা আছে, রঙে ফোস্কা পড়া বা বুদবুদ সৃষ্টি হতে পারে। হ্যাঁ, এটা হইতে পারে। পরবর্তী কোট রং ঠিক মতো সারফেসে প্রয়োগ করা যায় না, এটা হইতে পারবে। দাগ চিহ্ন অসমান ফিনিশ থাকবে, এটা হইতে পারবে। অর্থাৎ আমাদের এখানকার অ্যান্সার হবে পুরো সবগুলা। ঠিক মতো যদি রংকে শুকাইতে না দেন, তাহলে আপনার রঙে ফোস্কা পড়তে পারে বা বুদবুদ সৃষ্টি হতে পারে। পরবর্তী কোট রং আপনি ঠিক মতো করতে পারবেন না, রোলারের সাথে বেড়ে যাবে, দেখবেন দাগ চিহ্ন বা অসমান একটা ফিনিশ পাবেন। তাহলে এখানে সবগুলো আনসারই হবে। আমরা যদি এটার ব্যাখ্যা দেখি, আপনাদের যে সিবিএলএম বইটা দেওয়া হয়েছে, সিবিএলএম মানে হচ্ছে কম্পিটেন্সি, কি বলে, কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল। তো ওই সিবিএলএম এর হচ্ছে ইন্টেরিয়র পার্ট যেটা আছে, এটার হচ্ছে 32 নাম্বার পেজে দেখবেন যে এরকম একটা চার্ট দেওয়া আছে। এই চার্টটা মুখস্থ করবেন। এখানে দেখেন 2 ধরনের শুকানোর পদ্ধতি দেওয়া আছে, একটা হচ্ছে টাচ ডাই আর একটা হচ্ছে হার্ড ডাই। টাচ ডাই কি? হালকা স্পর্শে রং লেগে থাকে না, অর্থাৎ আপনি রং করছেন, এখানে হাত দিয়েছেন, তাহলে ওই রংটা যদি আপনার হাতে না লাগে, তাহলে এটাকে বলা হচ্ছে টাচ ডাই। এটার জন্য সাধারণত 20 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে। হার্ড ডাই হচ্ছে রং পুরোপুরি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায়, এটাকে বলা হচ্ছে হার্ড ডাই। এটার জন্য আপনার 8 থেকে 24 ঘন্টা সময় লাগবে। আর রিকোট টাইম, অর্থাৎ 1 কোট দিচ্ছেন, দেওয়ার পরে আরেক কোট যদি রং দিতে যান, তাহলে সাধারণত আমার 2 থেকে 6 ঘন্টা, অর্থাৎ এটা যদি আমার নরমালি ওয়াটার বেস রং হয়, তাহলে 2 থেকে 6 ঘন্টা বা 6 থেকে 8 ঘন্টা আমরা সময় দিই। আর এটা যদি এনামেল রং হয়, তখন আমার সময়টা আরো বেশি দেওয়া লাগে। এটা যদি রোড মার্কিং পেইন্ট হয়, আপনি আধা ঘন্টার মধ্যে বা 15-20 মিনিটের মধ্যে আরেক কোট করে দিতে পারেন। তো এটা রঙের উপরে ভিন্নতা আসে, অর্থাৎ বিভিন্ন রঙের ক্ষেত্রে এই রিকোট টাইমটা বিভিন্ন রকম হয়। আমাদের এই 20টা প্রশ্ন যদি আপনি ব্যাখ্যা সহকারে পড়েন, তাহলে আপনার এমসিকিউ এ 20টার মধ্যে অন্তত 18টা প্রশ্ন অবশ্যই কমন পাবেন। আমরা এবার হচ্ছে চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে ইতিবাচক নেগোসিয়েশন পরিবেশ তৈরি করতে কি কি করা যায়? ইতিবাচক নেগোসিয়েশন মানে আপনি কোনো একটা কাস্টমারের সাথে কথা বলতেছেন, কথা বলার পর ওই কাজটা আপনাকে দিয়ে দিবে, এটাকে বলা হচ্ছে ইতিবাচক নেগোসিয়েশন। ইতিবাচক নেগোসিয়েশনের যদি এরকম একটা পরিবেশ তৈরি করতে চান, তাহলে ওনাকে একটা চা কফির অর্ডার দিতে পারেন। উনি যখন কথা বলবে, তখন আপনি খুব সুন্দর করে শুনবেন। এ ধরনের ভাবে যদি আপনি নেগোসিয়েশন করেন, তাহলে আমার এই পরিবেশটা ইতিবাচক নেগোসিয়েশনের একটা পরিবেশ হবে। এরপরে বলা হচ্ছে, দেখেন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল উন্নয়নের 3টা উপায়। ইন্টারপার্সোনাল মানে আপনার ব্যক্তিগত যে কমিউনিকেশন স্কিল আছে, এটা উন্নয়নের জন্য 3টা উপায় বলতে হবে। যেমন আপনি কি করতে পারেন, সেটা হচ্ছে কেউ যখন কথা বলে খুব সুন্দর করে শুনবেন, এটা একটা। তারপরে কেউ যখন কথা বলে তার কথার মূল্যায়ন করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনি যেটা বলতেছেন ওইটাই সেরা, এরকম না।
আবার কি হইতে পারে সেটা হচ্ছে তার সাথে যোগাযোগ রক্ষা করবেন, অর্থাৎ তার সাথে যদি আপনার মাঝে মাঝে দেখা হয়, হাই হ্যালো থাকে, তাহলে আপনার ইন্টার কমিউনিকেশন স্কিলটা বৃদ্ধি পাবে। এই 3টা লিখে দিবেন। এরপরে বলা হচ্ছে দেখেন কনস্ট্রাকশন সেক্টর কি। কনস্ট্রাকশন সেক্টর মানে আপনারা একটা বিল্ডিং শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজগুলা থাকে সবগুলাকে আসলে কনস্ট্রাকশন সেক্টর বলা হয়। তাহলে কনস্ট্রাকশন সেক্টর হচ্ছে বিল্ডিং এর সাথে জড়িত সকল কাজকে বলা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর। আমরা যদি আরেকটা প্রশ্ন দেখি সেটা হচ্ছে আন্ডারকোট রং কেন ব্যবহার করা হয়। এটা আমরা সবাই জানি যে আন্ডারকোট রংটা যদি আমরা ব্যবহার করি তাহলে টপ কোট যে রংটা ব্যবহার করবেন এই টপ কোট রঙের কাভারেজটা বৃদ্ধি পাবে এবং আমার সারফেসটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, রঙের স্থায়িত্বটা বাড়বে। এরপর বলছে অ্যাডভান্স পেইন্টের সুবিধা সমূহ লিখুন। অ্যাডভান্স পেইন্টের কি কি সুবিধা আছে? অ্যাডভান্স পেইন্ট ধরেন ড্যাম গার্ডের কোনো একটা প্রোডাক্ট অথবা ব্রিথ ইজি ভাইরা কেয়ার, তাহলে আপনাদের যদি এই ড্যাম গার্ডের প্রোডাক্টগুলো অথবা ব্রিথ ইজি ভাইরা কেয়ার যদি ব্যবহার করেন তাহলে আপনার সারফেসে কোনো ধরনের ড্যাম্প হবে না, ক্ষতিকর যে সূর্যের আলো আছে এগুলা থেকে সুরক্ষা দিবে, তারপরে আপনার কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থাকবে না। এরকম 3টা বা 4টা আপনি উদাহরণ বা সুবিধা লিখে দিবেন। এরপরে দেওয়া আছে দেখেন রোড মার্কিং বা ব্রিজ মার্কিং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মূলত 10টা, তো আমরা এই 10টা প্রশ্নই দেখবো। রোড মার্কিং বা ব্রিজ মার্কিং এর প্রয়োজনীয়তা। রোড মার্কিং বা ব্রিজ মার্কিং যদি আপনি করেন তাহলে আপনার পরিবেশটা অর্থাৎ রাস্তাটা নিরাপদ থাকবে। যেমন ধরেন একটা জেব্রা ক্রসিং দেওয়া আছে, জেব্রা ক্রসিং দেওয়া থাকলে কি হবে, আপনার ওই সাইড দিয়ে বাচ্চা কাচ্চা খুব ইজিলি পারাপার হইতে পারবে বা আপনি নিজেও পারাপার হইতে পারবেন। তাহলে রোড মার্কিং করলে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়। তারপরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতে আপনি খুব সহজে নিরাপদে চলাচল করতে পারবেন। তারপর বিশেষ যেগুলা এরিয়া আছে বা স্পেশাল এরিয়া গুলো আপনি চিহ্নিত করতে পারবেন। এটা হচ্ছে রোড মার্কিং এর প্রয়োজনীয়তা। এছাড়া অনেক প্রয়োজনীয়তা আছে, আপনারা আপনাদের যে বইটা দেওয়া আছে সিবিএলএম ওখান থেকে এটা দেখে নেবেন। এরপরে বলছে পেইন্টিং কাজে ব্যবহৃত 5টি পিপিই এর নাম এবং প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। আমরা পিপিই গুলো দেখেন আগেই দেখে ফেলছি, যেমন হেলমেট, হেলমেট কি করবে, মাথা সুরক্ষা দিবে। সেফটি গগলস, চোখের সুরক্ষা দিবে। তারপর ইয়ার প্লাগ, ইয়ার প্লাগ হচ্ছে অতিরিক্ত যদি শব্দ হয় তাহলে শব্দ থেকে আমাকে সুরক্ষা দিবে। তারপরে ধরেন মাস্ক, মাস্ক হচ্ছে যে সমস্ত জায়গায় গ্যাস ট্যাস আছে বা ক্ষতিকর কেমিক্যাল আছে ওই জায়গাতে আমার শ্বাসযন্ত্রকে সুরক্ষা দিবে। তারপরে আপনার সেফটি জ্যাকেট আপনাকে দৃশ্যমান করে তুলবে। এরপরে আপনি সেফটি শু ব্যবহার করছেন, এটা আপনার পায়ের সুরক্ষা দিবে। এই ধরনের কয়েকটা জিনিসের নাম লিখে দিবেন। এরপরে বলা হচ্ছে ওয়াটার বেস এনামেল পেইন্টের সুবিধা সমূহ লিখুন। ওয়াটার বেস এনামেল পেইন্ট মানে যে রংগুলোর মধ্যে আপনি পানি মিক্সার করে রং করেন এগুলাকে বলা হচ্ছে ওয়াটার বেস। ওয়াটার বেস এনামেল পেইন্ট যদি হয় তাহলে আমার থিনার ব্যবহার করা লাগছে না, অর্থাৎ এটা একটা পরিবেশ বান্ধব রং হবে, দ্রুত শুকাবে। এরপরে এটা আমার রোমে কোনো প্রকারের গন্ধ থাকবে না, পরিবেশ বান্ধব থাকবে। এই ধরনের 2-3টা কথা লিখে দিতে হবে। এরপরে বলা হচ্ছে দেখেন লো ভিওসি পেইন্টের সুবিধা। লো ভিওসি পেইন্ট বলতে গেলে ব্রিথ ইজি ভাইরা কেয়ার বোঝায়। তাহলে লো ভিওসি পেইন্ট ব্যবহার করলে আমার পরিবেশটা থাকবে অনেক বেশি কি বলে মানে নির্মল একটা পরিবেশ পাবেন। এখানে কোনো প্রকারের গন্ধ থাকবে না, কোনো প্রকারের ক্ষতিকর কোনো কেমিক্যাল থাকবে না। কোনো দেওয়ালে যদি বিদেশি ভাইরা কেয়ার করা থাকে তাহলে ওখানে যদি ভাইরাস বা ব্যাকটেরিয়ার কোনো সংস্পর্শ থাকে তাহলে ভাইরাস বা ব্যাকটেরিয়াটা মরে যাবে। এগুলাই হচ্ছে মূলত লো ভিওসি পেইন্টের সুবিধা। একদম লাস্ট প্রশ্ন যেটা সেটা হচ্ছে অ্যাডভান্স পেইন্টের সুবিধা সমূহ লিখুন। অ্যাডভান্স পেইন্ট মানে যেগুলো হচ্ছে একটু হাই কোয়ালিটির পেইন্ট, যেমন এটা হইতে পারে ড্যাম গার্ডের কোনো একটা পেইন্ট, এটা একটা অ্যাডভান্স পেইন্ট, যেমন ড্যাম গার্ড পাওয়ার, ড্যাম গার্ড সুপ্রিম। তারপরে হইতে পারে ব্রিথ ইজি এনামেল, এটা একটা অ্যাডভান্স পেইন্ট। এরপরে দেওয়া আছে দেখেন ব্রিথ ইজি ভাইরা কেয়ার, এটা অ্যাডভান্স পেইন্ট। তাহলে অ্যাডভান্স পেইন্টের ব্যবহার সুবিধা হচ্ছে কি এগুলা আছে অনেক বেশি পরিবেশ সুরক্ষাকারী হবে, অর্থাৎ পরিবেশ বান্ধব একটা পেইন্ট হবে, গন্ধ টন্ধ থাকবে না। এবং এই পেইন্ট গুলো যদি ব্যবহার করেন তাহলে বিভিন্ন ধরনের যে প্লাস্টার ওয়ালের সমস্যা হয়, ড্যাম্পের সমস্যা, লবণাক্ততার সমস্যা, এই সমস্যাগুলো থেকে আপনি সুরক্ষা পাবেন। এগুলো হচ্ছে অ্যাডভান্স পেইন্টের সুবিধা। এরপরে দেখেন আপনি যখন এই 30টা প্রশ্নের আনসার দিবেন তখন আপনি যদি 30টা প্রশ্নের মধ্যে মোটামুটি সবগুলো প্রশ্ন পারেন তখন আপনাকে কম্পিটেন্ট অথবা নট ইয়েট কম্পিটেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এখানে লাস্টে এরকম একটা অপশন থাকবে ক্যান্ডিডেট সিগনেচার, এখানে আপনার নিজের সিগনেচার দিবেন। অ্যাসেসর সিগনেচার, এখানে যিনি পরীক্ষক থাকবে উনি নিজে সিগনেচার দিবেন, এখানে আপনি ভুলেও সিগনেচার দিবেন না। এখানে যে ডেটটা দেওয়া আছে তারিখ, যে তারিখে পরীক্ষা দিবেন ওই তারিখ দুইটা আপনি এখানে অবশ্যই লিখে দিবেন।
এরপরে দেখেন আপনাদের কিছু প্রশ্ন থাকে ভাইবার কি বলে প্র্যাকটিক্যাল পার্টগুলোর মধ্যে এই লেভেল 3 তে টোটাল আপনাকে 5টা প্র্যাকটিক্যাল করতে হবে। লেভেল 3 টা মূলত একটু কঠিন আছে। তো এখানে 5টা প্র্যাকটিক্যালের মধ্যে প্রথম যে প্র্যাকটিক্যাল আছে এটাকে বলা হচ্ছে ইন্টেরিয়র সারফেসের জন্য, অর্থাৎ ভেতরের সারফেসের জন্য। ভিতরের সারফেসের প্র্যাকটিক্যালটা কেমন হবে একটু দেখেন। সেটা হচ্ছে আপনাকে এদিক থেকে এদিকে 60, এদিক থেকে এদিকে 60 অথবা 50 একটা মাপ দিবে। এই মাপটা একটু চেঞ্জ হইতে পারে। দিয়ে আপনাকে বলবে যে পুরোটাতে সিলার করো, সিলার করে এই যে এখান থেকে এটুকুর অর্ধেক অর্থাৎ 30, এখানে হচ্ছে 30, এই জায়গাটা টেপ করে এই সিলারের অংশটা রাখতে হবে, রেখে পুরোটাতে পাট্টি করতে হবে। পাট্টি করার পরে এই যে এখান থেকে এই পর্যন্ত আমার পাটটি স্যান্ডিং করে রেখে দিতে হবে। আর এগুলোও পাট্টি স্যান্ডিং করবেন, স্যান্ডিং করে এখানে পুরোটাতে এক কোট রং করবেন। এক কোট রং করার পরে আমার এই যে এখানে যে 30 অংশ ছিল, এখানে 30 অংশ ছিল, এটুকুতে টান দিয়ে এই জায়গাতে এক কোট রং থাকবে শুধু, আর নিচের যে অংশটুকু আছে এর নিচের অংশতে রঙের ফাইনাল কোটটা আসবে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে এই জায়গাটা 4 ভাগে বিভক্ত হবে। পুরোটাতে প্রথমে সিলার করতে হবে, সিলার করে এতটুকু জায়গা সিলারের জন্য রেখে দিতে হবে। পুরোটা পাট্টি করবেন, করে এতটুকু জায়গা পাট্টির জন্য রেখে দিবেন। পুরোটা এক কোট রং করবেন, এতটুকু জায়গা প্রথম কোট রঙের জন্য রেখে দিবেন, এবং লাস্টে যে সামান্য জায়গাটুকু থাকবে এটাতে আপনার ফিনিশিং কোটের দিতে হবে। এটা হচ্ছে ভেতরের সারফেসের জন্য যে কোনো একটা রং। তাহলে ভেতরের সারফেসের জন্য আপনাদের সিলেবাসে দেওয়া আছে কোন রং? ব্রিজ ইজি ভাইরা কেয়ার অথবা লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ, এই দুইটা রং দেওয়া আছে। আমরা যদি বাইরের সারফেস দেখি, বাইরের সারফেসেও একই ভাবে কাজ করতে হবে। সিলারটা চেঞ্জ হয়ে যাবে, সিলারের নাম হবে এক্সটেরিয়র সিলার, পার্টিটা চেঞ্জ হবে। পার্টি এখানে আপনাকে অল পারপাস পার্টিও দিতে পারে, টাচ পার্টিও দিতে পারে, হাই বেল পার্টিও দিতে পারে। এরপরে রং এক কোট হবে, এরপরে ফাইনাল কোট রং হবে। এক্সটেরিয়র সারফেসে অনেকগুলো রং আছে, যেমন অ্যান্টিডার্ট লং লাইফ আপনাকে দিতে পারে, অথবা দিতে পারে আপনাকে হচ্ছে ড্যামগার্ড পার দিতে পারে, ড্যামগার্ড সুপ্রিম দিতে পারে, অথবা যদি বলে যে পুরো জায়গাটাতে এরকম দাগ টাগ কিছু দেওয়া লাগবে না, পুরো জায়গাটাতে রং করো, তাহলে এখানে দিবে আপনাকে ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড। আবার এরকম দিতে পারে, সেটা হচ্ছে এই পুরো জায়গাটাতে রং করা আছে, এই রঙের উপরে একটা আপনার আস্তর মেরে দিতে হবে, জাস্ট একটা প্রোটেকশন দিতে হবে, তখন আপনাকে দিবে কি বলে সিলিকন ওয়াটার রিপিলেন্ট। আবার যদি বলে যে এখানে একটা মানে সাশ্রয়ী রং করা আছে, গ্লস কম, এখানে এই গ্লসটা তুমি বাড়ায় দেখাই দাও, তখন আপনাকে কি করতে হবে? সিলিকন শাইন করতে হবে। অর্থাৎ ভেতর বাইরের সারফেসের জন্য আমাদের অনেকগুলো রং পড়তে হবে। একটা হচ্ছে অ্যান্টিডার্ট লং লাইফ, একটা হচ্ছে ড্যামগার্ড পাওয়ার অথবা ড্যামগার্ড সুপ্রিম, তারপর আমাদের পড়তে হবে ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড, সিলিকন শাইন অথবা সিলিকন ওয়াটার রিপিলেন্ট, এই রংগুলো দেখতে হবে। এই সিলারের ক্ষেত্রে আপনাকে এক্সটেরিয়র সিলার দেখতে হবে, ড্যামগার্ড প্রাইমার, ড্যামশিল সিলার দেখতে হবে। পার্টির ক্ষেত্রে আপনাকে দেখতে হবে অল পারপাস পার্টি, টাচ পার্টি এবং হাই বিল পার্টি। তাহলে এই এক্সটেরিয়র পার্টটা মূলত অনেক বড় একটা পার্ট, এই পার্টটা খুব ভালো করে পড়বেন। এরপরে আমার আরেকটা প্র্যাকটিক্যাল আসবে, সেটা হচ্ছে কাঠের সারফেসে রং করতে হবে। তাহলে কাঠের সারফেসে রং করতে হলে কাঠের সারফেসে আমি প্রথমত কি করব, পুরো জায়গাটা আমি অটোকোট দিয়ে দিব। অটোকোট প্রাইমার সারফেস যেটা দেওয়া আছে এটা 30 সেন্টিমিটার 60 সেন্টিমিটারও দিতে পারে, আবার এটা চেঞ্জ করেও দিতে পারে। তাহলে পুরো অংশটা থেকে যদি আমি অটোকোট প্রাইমার সারফেসার দিই, দেখেন আমি 5 সেন্টিমিটার অথবা 10 সেন্টিমিটার ফাঁকা রাখবো, রেখে নিচে আমি এনামেল পেইন্ট যেটা আছে, সিনথেটিক এনামেল পেইন্ট, এটা হচ্ছে আরএসি, অর্থাৎ আপনার আরএসি পেইন্ট বা সিনথেটিক এনামেল পেইন্টটা এক কোট অথবা 2 কোট করে ফেলবেন। এক কোটে করার পর যদি বলে এখানে 5 সেন্টিমিটার ফাঁকা রাখো, রেখে ফাইনাল কোট করো, তখন এটা করে দেখাবেন। আর যদি বলে না এখানে ফাইনাল কোট করে দাও, তাহলে এখানে এইভাবে ফাইনাল কোট করতে হবে। এটা সাধারণত এখানে ফাইনাল কোট করে দিতে হবে, আর জায়গা রাখার সুযোগ নাই, কারণ এনামেল পেইন্ট একদিনের মধ্যে শুকাবে না। এরপরে দিয়ে থাকবে দেখেন মেটাল সারফেস, অর্থাৎ লোহার সারফেসে আমার অ্যাডভান্স পেইন্ট প্রয়োগ। লোহার সারফেসে যদি অ্যাডভান্স পেইন্ট প্রয়োগ করতে যান এনামেল পেইন্ট, ওই পেইন্টটার নাম হচ্ছে ব্রিথ ইজি এনামেল পেইন্ট, অর্থাৎ ওয়াটার বেস পেইন্ট আপনি লোহার সারফেসে করবেন। এটার জন্য আপনাকে ওই একই মাপ দিবে অথবা চেঞ্জ করে দিতে পারে। আপনাকে পুরো সারফেসটা, যেহেতু লোহার সারফেস এটা, অ্যান্টি করোসিভ রেড অক্সাইড দিতে হবে এক কোট। দেওয়ার পরে 5 সেন্টিমিটার অথবা 10 সেন্টিমিটার ফাঁকা রাখবেন, রাখার পর নিচের পুরো অংশটাতে ব্রিথ ইজি এনামেল যেটা আছে 10 থেকে 15% পানি দিয়ে এক কোট প্রয়োগ করে দিবেন। দেওয়ার পরে ব্রিথ ইজি এনামেল, এটা তো ওয়াটার বেস, তাহলে খুব দ্রুত শুকায় যাবে, তখন আপনি এখানে 5 অথবা 10 সেন্টিমিটার ফাঁকা রেখে ফাইনাল কোটটা আবার করে দিতে পারেন। অর্থাৎ এখানে আপনাকে দুইটা অংশও দেখাতে হইতে পারে, আবার এখানে ফাইনাল কোডটা দেখতে হইতে পারে। আপনাকে অ্যাসেসর যেভাবে বলবে ওই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এরপরে যদি দেখি একদম লাস্ট প্র্যাকটিক্যাল যেটা, সেটা হচ্ছে
রোড মার্কিং এর ক্ষেত্রে আপনাকে সরাসরি রোড সারফেস অথবা অ্যাসবেস্টস কিছু শীট দিবে, এই শীটে আপনাকে কাজ করতে হবে। আমরা সবাই জানি যে রোড মার্কিং এর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে সাদা কালার এবং হলুদ কালার, অর্থাৎ হোয়াইট এবং ইয়েলো কালারটা। তাহলে আপনাকে ধরেন এরকম একটা শীট দিছে, এটা 30 সেন্টিমিটার, এটা 60 সেন্টিমিটার। এখন এখানে বলবে যে এটাকে 3 ভাগে ভাগ করতে হবে, ভাগ করে এই পাশে এবং এই পাশে সাদা করতে হবে, মিডিলে হচ্ছে ইয়েলো করতে হবে। তাহলে আপনি এখানে এই রোড মার্কিং এর ক্ষেত্রে রোড মার্কিং পেইন্টের মধ্যে আপনাকে সাধারণত বার্জারের একটা জেনসোলিন রোড মার্কিং পেইন্ট আছে, এই পেইন্টটা আপনাকে দিবে। তাহলে এটার সাথে আপনি T6 অথবা T4, আমি আবার বলছি দেখেন, থিনার হচ্ছে T4 অথবা T7, এই থিনারটা দিয়ে রংটাকে সুন্দর করে পাতলা করে নেওয়ার পরে 10% বা যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিবেন। এটা থিনার আসলে আহামরি ওরকম প্রয়োজন হয় না। দেওয়ার পরে আপনার এইভাবে সুন্দর করে পুরো অংশটাকে সাদা করবেন। সাদা করার পরে মিডিলে এই যে 10 সেন্টিমিটার জায়গা ফাঁকা রেখে এই জায়গাতে আপনি ইয়েলো কালার বা হলুদ কালারটা করে দেবেন। এই রোড মার্কিং পেইন্টটা করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এই যে মার্কার গুলা দেওয়া আছে বা দাগ গুলা দেওয়া আছে, এটা যদি একটু এদিকে এদিকে হয়, অর্থাৎ একটু কম বেশি হলে কিন্তু আপনাকে অ্যাসেসর এটাকে নট ইয়েট কম্পিটেন্ট বা ফেল করায় দিবে আপনাকে। সুতরাং রোড মার্কিং পেইন্ট করার ক্ষেত্রে বা আগে যে প্র্যাকটিক্যাল গুলো আমরা দেখলাম, এগুলো হচ্ছে মার্কিং গুলা খুবই গুরুত্বপূর্ণ। কোনো অবস্থায় যেন মার্কিং টেপের বাইরে আপনার রংটা না যায়, এদিকে সুন্দর করে লক্ষ্য রাখবেন। এই ছিল আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। এবং সর্বশেষ যেটা দেখব সেটা হচ্ছে ভাইবা বা মৌখিক পরীক্ষা আমরা যেটা বলি। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আপনার যেটা হবে সেটা হচ্ছে এই ধরনের কিছু প্রশ্ন আসবে, যেমন বলছে জেব্রা ক্রসিং কি, তারপর গ্যাস মাস্ক কেন ব্যবহার করা হয়, ডিজাইনের কাজে ব্যবহার করা হয় এমন একটি রঙের নাম বলুন, রোড মার্কিং এ কোন কালার সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, কাঠের সারফেসে এনামেল পেইন্ট ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যাবে, এই ধরনের কিছু প্রশ্ন আপনাকে ভাইভাতে জিজ্ঞাসা করবে। অথবা প্র্যাকটিক্যাল করতেছেন, আপনি প্র্যাকটিক্যাল থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। আসলে ভাইবার নির্দিষ্ট কোনো প্রশ্ন নাই, আপনাকে যে কোনো জায়গা থেকে জিজ্ঞাসা করতে পারে, আপনি আপনার মতো করে অ্যান্সার দিবেন। তাহলে যদি বলে জেব্রা ক্রসিং কি, তাহলে জেব্রা ক্রসিং হচ্ছে রাস্তা পারাপারের জন্য যে পেইন্ট করা হয় বা যে কালার করা হয়, সাধারণত সাদা কালার করা হয়, এটা জেব্রা ক্রসিং। গ্যাস মাস্ক কেন ব্যবহার করা হয়, এনামেল পেইন্টের যে ক্ষতিকর জিনিসগুলো থাকে এগুলো সুরক্ষার জন্য আমরা গ্যাস মাস্ক ব্যবহার করি। ডিজাইনের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, এরকম একটা রং হচ্ছে আমাদের সিলেবাস অনুযায়ী লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ আছে। রোড মার্কিং এ আমরা সবাই জানি যে সাদা কালার এবং হলুদ কালারটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। কাঠের সারফেসে এনামেল পেইন্ট করলে কি কি সুবিধা পাওয়া যাবে, এনামেল পেইন্ট যদি কাঠের সারফেসে করেন তাহলে আপনার এইটা দীর্ঘস্থায়ী হবে এবং সৌন্দর্যটা বৃদ্ধি করবে। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করার চেষ্টা করব। এই যে এতক্ষণ যে প্রশ্নগুলো আলোচনা করলাম, এখান থেকে মোটামুটি আপনি 80 থেকে 90 ভাগ প্রশ্ন অবশ্যই কমন পাবেন, যদি ব্যাখ্যা সহকারে ভালো মতো বুঝে পড়েন তখন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল 3 সমস্ত ভিডিওগুলো আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এখানে প্লেলিস্টে PCL3 এইখানে গেলে আপনারা, অথবা পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল 3 CS অ্যানালাইসিস, এই চ্যাপ্টারটাতে গেলে সবগুলা বিষয় আলাদা আলাদা করে আলোচনা করা আছে। আপনারা বাকি ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার যে সমস্ত ভাইয়েরা এই লেভেল 3 এর পরীক্ষাটা দিবে, শুধুমাত্র তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন। এ ধরনের পেইন্টিং রিলেটেড যত ভিডিও আছে আপনি যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।